আচ্ছা, আমরা আজকে আমাদের ন্যারেশনের 3 নম্বর ক্লাসে আছি। সো 3 নম্বর ক্লাসটাতে আমরা কি শিখব? তার আগে আমরা মোটামুটি অনেক কিছুই শিখেছি। এখন আমরা চেঞ্জিং এ আছি, তাই না? আচ্ছা, এখন আছি আমরা আমরা অ্যাসার্টিভে শিখেছিলাম কি, যে সে থাকলে টেলস হবে, সেজ থাকলে টেলস হবে, সেট থাকলে সেড হবে, সেট টু থাকলে টোল্ড হবে। হ্যাঁ, আর এই যে পরিবর্তনগুলো, এগুলো কিন্তু কমন পরিবর্তন, এগুলো খুব খেয়াল রাখবেন। হ্যাঁ, যেমন পার্সন, টেন্স, ওয়ার্ড পরিবর্তন, এগুলো সবসময়ই হবে। এর পরেরটাতে যাই আমরা। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভে সেট বা সেট টু থাকলে একটা পরিবর্তন, ইনভাইটেড কমা থাকলে একটা পরিবর্তন, এরপরেও পার্সন, টেন্স, ওয়ার্ড পরিবর্তন, খুব কমন একটা পরিবর্তন হবে। আচ্ছা, আমরা গতকালকে ইন্টারোগেটিভ পর্যন্ত ছিলাম। সো আমরা যদি একটা জিনিস করি, যেমন এই জিনিসটা করি, খেয়াল করে দেখেন। একটা ঘর নিলাম, এখানে সেন্টেন্সের নাম লিখলাম, এটা হলো অ্যাসার্টিভ। এখানে লিখলাম সেইড অথবা সেইড টু, তাই না? এরা থাকলে কি হবে? সেইড অথবা সেইড টু, আর এটা দিলাম সেইড। তারপরে ইনভাইটেড কমা উঠে কি বসবে? ইনভাইটেড কমা। তাইলে অ্যাসার্টিভে অ্যাসার্টিভে কি হয় দেখেন তো। সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ, আমাদের এখানে জায়গা কম তো, তাই সেইড টু থাকলে টোল্ড হয়, আর সেইড থাকলে সেইডই হবে। ইনভাইটেড কমা উঠে কি বসবে? দ্যাট। ক্লিয়ার? ইন্টারোগেটিভে, ইন্টারোগেটিভে কি হবে? ইন্টারোগেটিভে থাকবে আক্সড, এখানেও আক্সড। আর ইনভাইটেড কমা উঠে ইফ বসবে অথবা ডাব্লিউএইচ, ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। এরপরে আসবো আমরা ইম্পারেটিভে, তাই না? এরকম আপনারা একটা ছক করে ফেলবেন, তাহলে আপনাদের ব্রেনে থেকে যাবে। এরপরে সবার ক্ষেত্রে পার্সন, টেন্স এবং ওয়ার্ড পরিবর্তন, এটা কমন, সবার ক্ষেত্রে হবে যদি ওয়ার্ড থাকে। যদি টেন্সের পরিবর্তন থাকে, যদি পার্সনের পরিবর্তন থাকে, সেগুলো হবে। সো আপনারা কি এটা বুঝতে পেরেছেন যে এই ছকটা দিয়ে আপনাদের জন্য আরো সুবিধা হবে? আচ্ছা, এবার আমরা ইন্টারোগেটিভে এক্সাম্পল গুলো করি কয়েকটা। সেট বা সেট টু থাকলে কি হবে? আক্সড হবে। ইনভাইটেড কমা উঠে ইফ বসবে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড সে নিজেই বসে যাবে। তারপর পার্সন, টেন্স, ওয়ার্ড পরিবর্তন হবে। যেমনটা আমরা একটা এক্সাম্পলে দেখেছি এখানে, যেমন শি, শি বসে গেল। সেইট থাকলে কি হবে? আক্সড, আক্সড বসে গেল। এটা হলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে ইনভাইটেড কমা উঠে ইফ বসবে। তারপর কি হবে? পার্সন পরিবর্তন। পার্সনকে আছে ইউ, ইউ কোন বয়সী? কম। ইউ হলো সেকেন্ড পার্সন, যাবে সেকেন্ড প্লেসে। সেকেন্ড প্লেসে মি আছে লুকানো,
হ্যাঁ, শি সেড টু মি, আমাকে বলেছে। তাহলে ইউ আছে কোন বয়সী? কম বয়সী। মির কম বয়সীটা বসবে আই। কোন টেন্সে আছে? টেন্স পরিবর্তন, পার্সন পরিবর্তন হওয়ার পরে টেন্স পরিবর্তন হবে। আর আর দেখে বুঝতেছি পাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট টেন্সে আসবে কি ওয়াজ অথবা ওয়ার, এদের যে কেউ একজন। চলে আসছে ওয়াজ, পরিবর্তন হয়ে গেছে, আরে ওকে যা ছিল তাই বইয়ের বসে গেছে। খেয়াল করে দেখেন। আচ্ছা, এটা গেল একটা। এরপরে আমাদের আরো অনেকগুলো এক্সাম্পল দেওয়া ছিল আপনাদের জন্য। বলেছিলাম যে আপনারা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করেন। কে কে বাসায় প্র্যাকটিস করেছিলেন? কেউ কেউ বাসায় প্র্যাকটিস করেছিলেন? একটু মাইক্রোফোন অন করে বলেন তো দেখি। রিতা, কি অবস্থা? না ভুলে গেছিলেন প্র্যাকটিস করার কথা? স্যার করা হয় নাই। জান্নাত, স্যার করা হয় নাই। দেখছেন ফাঁকিবাজি। এই যে ভুলে যাবেন, প্র্যাকটিস করলে কিন্তু ওই দিনই মুখস্থ হয়ে যেত, মানে ওই দিনে সবকিছু ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট চলে যাচ্ছি। ইম্পারেটিভ, খেয়াল করে দেখবেন। ইম্পারেটিভে এই অংশতে পার্ট ওয়ান, এই অংশতে থাকবে আমরা ভার্ব দ্বারা শুরু হবে। ভার্ব দ্বারা বাক্য শুরু হবে। না হয় সহজে হলো কর্তা থাকবে না প্রথমে, কর্তা থাকবে না। ঠিক আছে, এটা এই পার্টটাতে, এই পার্টটাতে সেইড অথবা সেইড টু থাকলে কখনো রিকোয়েস্টেড বুঝাবে, কখনো অ্যাডভাইস বুঝাবে, কখনো অর্ডার বুঝাবে, কখনো কমান্ডেড বুঝাবে, কখনো টোল্ড বসাইতে পারবো। যখন একটা বাক্য আমরা পাবো ইনভাইটেড কমার ভিতরে, এখন যদি মনে করি আমরা যে এটা অনুরোধ করা হয়েছে, তাহলে আমরা রিকোয়েস্টেড বুঝাবো। মনে রাখবেন রিকোয়েস্টেড বোঝানোর পেছনে আরো কয়েকটা কারণ আছে, যেমন বাক্যে যদি প্লিজ থাকে অথবা কাইন্ডলি থাকে, এই দুইটা শব্দ থাকলে বুঝতে হবে যে এটা রিকোয়েস্ট করা হয়েছে। তখন আমরা সেইড বা সেইড টুর বদলে রিকোয়েস্টেড বুঝাবো। আর উপদেশ তো বুঝে নিই, অ্যাডভাইসড। অর্ডার, কারা অর্ডার করতে পারে? কমান্ড। অনেক অনেকে মিলে একটা দল গঠন করা হয়েছে, দলনেতা যখন কোনো কিছু বলে তখন সেটা কমান্ড হয়। এর সবগুলোই যদি কোনোটাই মনে হয় না, যে কনফিউশন কোনটা বসাবো বুঝতেছি না, হ্যাঁ, স্পেসিফিকভাবে বুঝতেছি না কোনটা বসাবো, তখন টোল বসাইলেও চলবে। ঠিক আছে, এই তো গেল এটা। ইনভাইটেড কমা উঠে টু বসবে, না হয় নট টু বসবে। এখন প্রশ্ন হলো কখন টু বসবে আর কখন নট টু বসবে। ইনভাইটেড কমার ভিতরে যদি বাক্যটা হ্যাঁ বোধক হয় তাহলে টু বসবে, আর যদি বাক্যটা না বোধক হয় তাহলে নট টু বসবে। তারপরে পার্সন, টেন্স, ওয়ার্ড পরিবর্তন, কমন জিনিস। চলে আসেন আমরা এক্সারসাইজ করি। হি সেইড, হি সেইড সে কাকে বললো? এখানে একটা জিনিস লুকানো আছে, দেখেন। হি সেইড টু মি, সে অবশ্যই আমাকে বলছে। এই জিনিসটা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে বাক্যতে লুকানো থাকে। সো হি সে টু মি ক্লোজ দ্য ডোরস, সে আমাকে দরজাটা বন্ধ করতে বলেছে। সে এটা রিকোয়েস্টও করতে পারে, তাই না? কিন্তু এখানে প্লিজ বা কাইন্ডলি কোনো কিছু উল্লেখ করা নাই, বুঝতেছি না রিকোয়েস্ট করছে নাকি অর্ডার দিছে আমাকে, তাও বুঝতেছি না। অ্যাডভাইস তো হইতেই পারে না, এটা অ্যাডভাইস মানে উপদেশ, এটা তো হইতেই পারে না। আবার কমান্ড হচ্ছে না, কারণ এটা একটা কোনো দলীয় সিদ্ধান্ত না, দলগত কোনো সিদ্ধান্তের কিছুই না। সো আমার হয় রিকোয়েস্ট হবে, না হয় অর্ডার হবে, না হয় টোল্ড দিতে হবে। তো আমি কনফিউশন দেখে আমি টোল্ড দিয়ে দিছি, টোল্ড মি। এবার আসেন এই বাক্যটা কি
হ্যাঁ বোধক না না বোধক, হ্যাঁ বোধক বাক্য, এখানে না বোধক কোনো কিছু নাই, এই জন্য ইনভাইটেড কমা উঠে টু বসছে, বাকি যা আছে তা বসে গেছে, কারণ এখানে ওয়ার্ড কোনো কিছু পরিবর্তন নাই, পার্সন পরিবর্তন নাই, টেন্সও পরিবর্তন নাই। ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন আপনারা? রিতা? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। জান্নাতের কি অবস্থা? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা তো হলো আমাদের কোন পার্ট বলেন তো, যেটা ভার্ব দ্বারা শুরু হবে, তাই না? দেখেন, ভার্ব দ্বারা শুরু হবে বা কর্তা থাকবে না, এরকম ক্লোজ দ্য ডোর। এখন আসেন, লেট দ্বারা শুরু হলে কি করব, লেট আস, এরকম থাকলে কি করব, তাই না? কারণ এগুলো তো ইম্পারেটিভের বাক্য। আরেকটা হলো লেটের পরে আস না থাকে অন্য কিছু থাকবে, যেমন লেট মি, লেট ইউ, লেট দেম। আমরা লেট আজকে একটা পার্ট বানাইছি আর এইগুলোকে আর একটা পার্ট বানাইছি, হ্যাঁ, বুঝার সুবিধার্থে যেন মনে থাকে। পরের পার্টে চলে গেলাম, লেটের পরে আস থাকবে, এটা হলো শর্ট ফর্ম, এটা হলো ফুল ফর্ম, এরকম থাকবে লেটের পর। ইম্পারেটিভের বাক্য যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, খেয়াল রাখেন, সেইড এবং সেইড টু থাকলে সাজেস্টেড বা প্রপোজড, ইনভাইটেড কমা উঠে দ্যাট, হেয়ার থাকলে দেয়ার, দেয়ার থাকলে তো চেঞ্জ করার কিছু নেই। আচ্ছা সরি, আমি অন্যদের সাথে কথা বলতেছিলাম। আপনাদের যখন অনলাইনে ক্লাস নেই তখন অফলাইনেও কিন্তু স্টুডেন্ট ক্লাস করে এট এ টাইম। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে, এতে তারপর হলে লেট উঠে যাবে। এই আস এর বদলে, আসের পরিবর্তে আমরা উই বসাবো, না হয় দে বসাবো। এখন উই কখন বসবে, যখন ওই বাক্যেতে আমি থাকব, হয় এখানে না হয় এখানে, এই দুই জায়গার যে কোনো জায়গায় যদি আমি থাকি, আমি কোথায়, ওই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থাকে আর কি। যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে উই বসাবো, আর উই এই যদি এখানে কোথাও না থাকে, আমি না থাকি বাক্যের মধ্যে, তাহলে দে বসাবো আমরা। তারপরে অবশ্যই শুড বসাবো, তারপরে পার্সন টেন্স ওয়ার্ড পরিবর্তন, কমন জিনিস। আবার বলতেছি, সেইড বা সেইড টু থাকলে হয় সাজেস্টেড না হয় প্রপোজড, বাক্যটা পড়ে আমরা বুঝে নিব যে আমাকে প্রপোজ করা হয়েছে, প্রস্তাব দিয়েছে, নাকি সাজেস্ট করা হয়েছে। ইনভাইটেড কমা উঠে দ্যাট বসাবো, লেট উঠে যাবে, লেটের পরে আসের পরিবর্তে হয় উই বসবে না হয় দে বসবে। উই কখন বসবে, বাক্যের মধ্যে যদি আমি থাকি, আর আমি না থাকলে দে বসাবো আমরা, তারপরে অবশ্যই শুড বসাবো। হ্যাঁ, তারপরে আমাদের কমন পরিবর্তনগুলো। আসেন আমরা একটা প্র্যাকটিস করি। আমিনুল সেই টু মি, তাহলে আমিনুল বসে গেল, সেই টু থাকলে কি হবে, সেই টু থাকলে হবে হয় এখানে লেটস গো আউট ফর ওয়ার্ক, সে আমাকে কি বলছে, প্রপোজ করছে, তাহলে এখানে এটা এটা ভুল আছে, এটাকে আমি কারেকশন করে দিচ্ছি। সে আমাকে প্রস্তাব দিয়েছে না, ঠিক আছে। তাহলে আমিনুল, আমিনুল বসে গেল, সেই টুর বদলে কি হবে, প্রপোজড, কারণ এখানে বুঝাই যাচ্ছে প্রপোজ, প্রস্তাব দিছে। তারপরে কি হলো, মি বসে গেল, এখান থেকে আসলো সেই টু বা সেই থাকলে প্রস্তাব। ইনভাইটেড কমা উঠে কি বসবে, দ্যাট, ইনভাইটেড কমা উঠে দ্যাট বসলো। এবার আসেন লেট উঠে যাবে, লেট উঠে যাবে, তারপরে কি হবে, আস, আস, এই আস, আস থাকলে আসের বদলে হয় উই হবে না হয় দে হবে। বাক্যতে মি আছে দেখছেন, আমি আছি, তাহলে এখানে কি বসবে, উই বসবে, উই বসবে। এরপরে এটার পরে কি বসবে দেখেন, শুড, অবশ্যই শুড বসবে, শুড বসবে।
শুড যেহেতু মডাল ভার্ব, এরপরে কোনো ভার্বের পরিবর্তন হয় না, V2 V1ই হয় সবসময় মডাল ভার্ব। তারপরে যা আছে তা বসে গেছে, কোনো ওয়ার্ড চেঞ্জ নেই, আর কিছু নেই। আচ্ছা, এটা কি সবাই বুঝছেন? রিতা এবং জান্নাত? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। মাশাআল্লাহ। ইম্পারেটিভ কিন্তু সবচেয়ে কঠিন, জানেন? এবং ইম্পারেটিভকে এত সুন্দর করে সাজাইছি আমি যে তিনটা পার্টের কারণে, যে সবচেয়ে সহজে সবাই বুঝতে পারে। আর স্টুডেন্টরা সবচাইতে বেশি ভুল করে ইম্পারেটিভ, কিন্তু আমার স্টুডেন্টরা সবচেয়ে ভালো করে ইম্পারেটিভে, কারণ তিনটা পার্টে আলাদা করে বোঝানোর ফলে। আচ্ছা, এবার আসেন আমরা এটা শেষ করি। আচ্ছা, আমাদের নতুন নতুন যিনি জয়েন করছিলেন, ওনার কি একটু উনি কি বুঝতে পারেন? রায়হান সরকার। জি স্যার, সমস্যা নাই, আপনি ক্লাস করেন, বুঝতে পারছি তো। আচ্ছা, আপনি জাস্ট একটু ফলো করেন, পরে আপনাকে আপনি কি রিতার পরিচিত না? জি জি। রিতার সাথে কথা বলে একটু কোন ভিডিওটা দেখলে রিতা একটু ওনাকে ভিডিও 1 এবং 2 এই দুইটা পাঠিয়ে দিন ইউটিউব থেকে, হ্যাঁ? ওকে স্যার। ঠিক আছে, ওনাকে একটু হেল্প করেন, তাহলে দেখবেন যে উনিও কালকের ক্লাসে দেখবেন যে আপনাদের মতো করে একদম সব বুঝতেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পার্ট 2 তে তো কারো সমস্যা হওয়ার কথা না, আশা করি। আমরা পার্ট 3 তে চলে যাই। পার্ট 3 তে বলা হলো কি দেখেন, লেট এরপর আস না থেকে অন্য কিছু থাকবে। একটু আগে আমি বলছিলাম, ধরেন বাক্যটা যদি এরকম থাকতো, লেট মি কাম, এরকম থাকে, তখন আমরা কি, টুর নিয়ম অনুযায়ী হবে না, তখন অবশ্যই এই নিয়মে আমাদের সলভ করতে হবে। লেটের পরে যদি আস না থেকে অন্য কিছু থাকে, ঠিক আছে? আসি আমরা সেটা কিভাবে করব। সেইড বা সেইড টু থাকলে আমরা ওই 1 নম্বর পার্ট 1 এর নিয়ম অনুযায়ী হবে, অর্ডার, রিকোয়েস্টেড, কমান্ড, সাজেস্ট অথবা টোল্ড, ঠিক আছে? পার্ট 1 এর নিয়ম অনুযায়ী হবে এটা। ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে, খুবই সিম্পল। তারপরে লেট উঠে যাবে, পার্সন তার স্থান অনুযায়ী পরিবর্তন হবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং কম বয়সীটা বসবে, তারপরে মাইট বসবে, তারপরে কমন চেঞ্জগুলো। এই লাইনটা বুঝতে একটু কষ্ট হইতে পারে, এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। এই লাইনটা কোনো ব্যাপার না, লেট উঠে যাবে বলছি। তারপরে পার্সন তার স্থান অনুযায়ী পরিবর্তন হবে, কিরকম? ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট প্লেসে, সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড প্লেসে, এরকম তার জায়গায় যাবে। গিয়ে আমরা বলি না যে মি আছে মধ্যবয়সী, তাহলে ওর মধ্যবয়সীটা বসবে? নো, এখন ও যাবে তার কাছে, ঠিক আছে, কিন্তু কম বয়সীটা বসবে, মানে সাবজেক্টিভ ফর্ম বসবে। তারপরে অবশ্যই মাইট বসবে। আচ্ছা, উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, তাহলে আর একটু সহজ হবে। আবির সেইট, আবির বসে গেল। সেইট থাকলে পার্ট 1 এর নিয়ম অনুযায়ী হবে। আমরা বাক্যটা পড়ে দেখি পার্ট 1 এর কি লেখা যায়। লেট হিম সে হোয়াট এভার হি লাইকড। ভাই, তার যা মন চায় তাকে তাই বলতে দাও, শুধু শুধু আটকায়ও না, ঠিক আছে? ওরকম সময় মনে হয় না, লেট হিম সে হোয়াট এভার হি লাইকড, তাকে তার যা মন চায় তাই বলতে দাও। আচ্ছা, আবির, আবির বসে গেল। আমরা বুঝতেছি না এটা কি রিকোয়েস্ট করছে না অর্ডার দিছে না কমান্ড করছে, বুঝতেছি না, এর জন্য টোল বসাই দিলাম। ইনভাইটেড কমা উঠে কি বসবে? দ্যাট, দ্যাট বসালাম। এবার লেট উঠে যাবে, দিলাম উঠাইয়া। এবার হিম কোন পার্সন বলেন তো? ফার্স্ট পার্সন না, ইউর সেকেন্ড পার্সনও না, থার্ড পার্সন। থার্ড প্লেসে তো কেউ নাই, তাহলে কারো কাছে যাবে না। কিন্তু কথা হয়েছে কি, কম বয়সীটা বসবে। যেই হোক না কেন, গেলেও কম বয়সী না গেলেও কম বয়সী, তাহলে হিমের কম বয়সী কি? হিম, হিজ।
কম বয়সী হলো হি, হি বসে গেছে। দেখেছেন কি বলেছি? কম বয়সী বসবে। তারপরে অবশ্যই মাইট বসাবো, মাইট বসাইছি। তারপরে মাইট যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, যা আছে তা বসে গেছে। এবং রিতা আর হলো জান্নাত, কি অবস্থা বুঝতে পারছেন বলেন তো? আমরা কিন্তু শেষের দিকে আছি। স্যার আরেকবার একটু বুঝাইলে ভালো হইতো। আচ্ছা, এটা কে বলছে? জান্নাত না? জি স্যার। হ্যাঁ, আমি কিন্তু দেখতেছি না কে কথা বলে। আচ্ছা, সেট বা সেট টু থাকলে পার্ট ওয়ান এর নিয়ম অনুযায়ী হবে। পার্ট ওয়ানে কি আছে বলেন তো? এই যেগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইনভার্টেড কমা উঠে কি বসবে? দ্যাট, দ্যাট। আচ্ছা, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। তারপরে লেট থাকবে, লেট উঠে যাবে। লেটের পরে আস না থেকে অন্য কিছু থাকবে, তাই না? এই অন্য কিছু যেটা থাকবে সে হবে কি? সে তো পার্সন থাকবে, তাই না? তাহলে সে যে পার্সন সে অনুযায়ী তো পরিবর্তন হবে, হয়ে কম বয়সীটা বসবে। তারপরে হলো মাইট বসবে। তারপরে এদের কমন পরিবর্তন থাকলে সেটা বসবে, করব। এইটুকু ক্লিয়ার? জান্নাত বলেন তো, এইটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন, এবার আমরা এক্সাম্পলে খেয়াল রাখি। আবির, আবির বসে গেল, সেইটার কারণে টোল বসছে। কেন বসছে আমরা বুঝতেছি না, কি বসাবো এখানে? পার্ট ওয়ানের নিয়ম অনুযায়ী ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে। এটা কিন্তু পার্ট ওয়ানের নিয়ম না, ইনভাইটেড কমার ক্ষেত্রে। শুধু এই ক্ষেত্রে পার্ট ওয়ান হবে। হ্যাঁ, পার্ট ওয়ানে কিন্তু ইনভাইটেড কমা উঠে টু বসে অথবা নট টু বসে, খেয়াল করছেন? সো অবশ্যই এটা খেয়াল রাখবেন, ধাপ করে সবকিছু পার্ট ওয়ানের নিয়মে করে ফেলবেন না। শুধু এই ক্ষেত্রে পার্ট ওয়ান হবে, আর এটা এখানকার নিয়ম পার্ট থ্রির নিয়ম অনুযায়ী হবে। আচ্ছা, এবার আসেন, সেইডের বদলে টোল বসাইছি, ইনভাইটেড কমা উঠে দ্যাট বসলো। এবার আসেন লেট উঠে যাবে, উঠাই দিলাম। এই হিম কোন পার্সন? থার্ড পার্সন, তাই না? এখন হিম থার্ড পার্সন, বললাম যে সাবজেক্টিভ ফর্ম তার স্থান অনুযায়ী পরিবর্তন হবে। এটা ফার্স্ট পার্সন হলে ফার্স্ট প্লেসে যাইতো, সেকেন্ড পার্সন হইলে সেকেন্ড প্লেসে যাইতো, তাই না? যেহেতু থার্ড পার্সন সে কোথাও যাবে না, কিন্তু কম বয়সীটা বসবে। তাহলে হি, হিম, হিজ। কম বয়সীটা, হিমের কম বয়সীটা কি? হি। এখানে যেই থাকুক না কেন বসবে কম বয়সীটা। এখন কিভাবে কম বয়সীটা বসবে? ধরেন এখানে যদি থাকতো লেট মি, তাহলে এই মিটা কোথায় যাইতো? ফার্স্ট প্লেসে। ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে যাইতো, কারণ এটা ফার্স্ট প্লেস, ফার্স্ট পার্সন চলে যাবে ফার্স্ট প্লেসে। আচ্ছা, এখন মি কোন বয়সী আছে বলেন তো? মি আছে মধ্য বয়সী, আই, মি, মাই। তাহলে মি আছে মধ্য বয়সী, তাহলে এই আবিরের মধ্য বয়সীটা হইতো না? না, শুধুমাত্র এই পার্ট থ্রির ক্ষেত্রে, ইম্পারেটিভের পার্ট থ্রির ক্ষেত্রে সেটা হবে না, সব সময় কম বয়সীটা হবে। তাহলে এখানে দিতাম আমরা আই, এখানে দিতাম শুধু আই। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন এবার? জান্নাত কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, রিতার কি অবস্থা বুঝতে পারছেন রিতা? জি স্যার। তাহলে এটা কেন হি হয়েছে বুঝছেন এবার? এরপরে তো মাইট বসবে অবশ্যই, মাইট। তারপরে সে হোয়াট এভার হি লাইকড, সে যা বলতে চায়। তারপরে কোনো চেঞ্জ নাই, দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, শেষ। ওকে ফাইন, এবার আমরা চলে যাই আরো কিছু এক্সাম্পলে। এবার কমন কিছু এক্সাম্পল দেখেন। এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা প্লিজ দিয়ে শুরু হয়েছে, এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা লেট মি দ্বারা শুরু হয়েছে, এটা লেট আস দ্বারা শুরু হয়েছে। এই তিনটা পার্টে অনুযায়ী এখানে সাজানো হয়েছে। এটাকে আমি করে দিব না আপনারা বাসায় করবেন? বলেন, অ্যান্সার তো দেওয়াই আছে। স্যার করে নেব না আমরা। গুড, বাসায় করেন, না পারলে সমস্যা নেই, আমি বুঝাই দিব আবার। এবার কি আমরা অপারেটিভে চলে যাব? জি স্যার। ওকে ফাইন।
অপটেটিভ। সেইড বা সেইড টু থাকলে উইশড বা প্রেড, এই দুইটি হবে। ইনভার্টেড কমা উঠে দ্যাট, তারপরে এরা যা আছে তা পরিবর্তন থাকলে থাকলে পরিবর্তন করব, না থাকলে নাই। ক্লিয়ার? আচ্ছা, হি সেইড, তাহলে হি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। কি করছে? দোয়া করছে না? না উইশ করছে? যে কোনো একটা হইতেই পারে, মনে হচ্ছে যে দোয়াও করছে। তো দোয়া করবে কিভাবে? যে তুমি দীর্ঘজীবী হও, উইশ করছে, হ্যাঁ, বা তুমি জীবনে সুখী হও, দোয়া করি, তাই না? এগুলো কাছাকাছি শব্দ। তবে ওই যে অনেক বার্থডে, হ্যাপি বার্থডে, গুড মর্নিং, এরকম আছে না, থ্যাংক ইউ, এরকম অনেক কিছু আছে না, এই ক্ষেত্রে উইশ দিবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেইডই হয়। আচ্ছা, আমরা এখানে উইশ দিলাম, উইশ, ইনভাইটেড কমা উঠে দ্যাট, তারপরে কি হবে? পার্সন পরিবর্তন। পার্সন কে আছে? ইউ। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন, চলে যাবে সেকেন্ড প্লেসে। এখানে মিটাও উইথড্র করা আছে, তাইলে ইউ কোন বয়সী আছে? মধ্য বয়সী। ইউ, ইউ, ইউর। বললাম বাক্যের শেষের দিকে যখন ইউ থাকবে তখন মধ্যবয়সী থাকবে, প্রথমের দিকে থাকলে কম বয়সী। এটা প্রথমের দিকে আছে, কম বয়সী। তাহলে ইউ মির কাছে গেল, কম বয়সীটা বসবে। মির কম বয়সীটি কি? আই, মি, মাই, কম বয়সীটা বসে গেল। এরপরে মে থাকলে মাইট হবে, ওয়ার্ড চেঞ্জ। মে থাকলে মাইট, মাইট হয়, এই যে মাইট বসাই দিলাম। তারপরে বি হ্যাপি, বি হ্যাপি বসে গেছে। এটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল আছে এখানে, দেখেন। টিচার সেড টু মি, মে ইউ গেট সাকসেস ইন লাইফ, টিচার আমাকে জীবনে সাকসেস হোক সেই উইশ করে দিছে। তাহলে টিচার টু, টিচার উইশড মি, টিচার উইশড মি, ঠিক আছে? ইনভাইটেড কমা উঠে দ্যাট। এবার আসেন, পার্সন পরিবর্তন হবে, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন, চলে যাবে সেকেন্ড প্লেসে। হ্যাঁ, ইউ কোন বয়সী আছে? কম বয়সী, তাহলে এর কম বয়সীটা বসবে, আই। তারপরে মেয়ে আছে, মাইট হয়ে গেছে, গেট সাকসেস ইন লাইফ, যা আছে তা হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আমরা নেক্সটে চলে যাই। শি সেড টু হার নেইবার, সে তার প্রতিবেশীকে বলল, মে ইউ ডাই সুন, তুমি খুব শীঘ্রই মরতে যাচ্ছ, দোয়া করে দিছে। হয় না, কষ্ট পাওয়ার পরে বদদোয়া দিছে আর কি। তাহলে শি প্রেইড হার নেইবার, দেখেন প্রেইড কেন হয়েছে? সেইড আসছে, সেইড টু, এর জন্য। হার নেইবার, হার নেইবার পুরুষ না মহিলা জানি না। আচ্ছা ঠিক আছে, তারপরে যাচ্ছি আবার সেটাই। ইনভাইট কমা উঠে দ্যাট বসলো। আচ্ছা, এখন এই ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন, চলে গেছে সেকেন্ড প্লেসে। এই যে হার নেইবার পুরুষ না মহিলা জানি না, কম বয়সী, এটা কম বয়সী আছে তাই তাদের কম বয়সী যে কোনো একটা বসাই দিলাম। মেয়ে আছে তাই মাইট বসে গেল, ওয়ার্ড চেঞ্জ। ডাইসুন, যা আছে তাই বসে গেছে। ঠিক আছে? আচ্ছা, এইভাবে বাকি দুইটা আপনারা করে নেবেন। আচ্ছা, অপারেটিভে কারো কোনো সমস্যা আছে এখন? বলেন তো। না স্যার। একটু ইজি ইজি মনে হচ্ছে এখন, না? আমরা কিন্তু প্রায় ন্যারেশনের 90% শিখে ফেলতেছি। এক্সক্লেমেটরি করা হলে আমাদের 90% করা হয়ে যাবে ইনশাল্লাহ। এবার এক্সক্লেমেটরিতে চলে গেলাম, বুম, এক্সক্লেমেটরিতে। খেয়াল রাখেন, এখানে 3 থেকে 4টা বাক্য আরো লেখা যায়। আমরা জাস্ট এখানে এক্সক্লেম উইথ জয় আর এক্সক্লেম উইথ সরো এটা দিয়ে শুরু করলাম। সেইড বা সেইড টু থাকলে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, হয় জয় দিব না হয় সরো দিব। হ্যাঁ, এই ছাড়াও আমরা এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এক্সক্লেম উইথ সারপ্রাইজড, এগুলোও দিতে পারি। এক্সপ্লেন উইথ শকড, এটাও দিতে পারি। কোনো একটা ঘটনা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, শক হয়ে বাচ্চা গেছি। মাস্টার নিয়ে আয় দন্তনে।
আচ্ছা এক্স রায়হান সরকারের সম্ভবত মাইক্রোফোনটা অন করা আছে, আপনি একটু মাইক্রোফোনটা অফ করে রাখেন। আচ্ছা, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, সারপ্রাইজ দিতে পারি আমরা এখানে ওয়ান্ডার দিতে পারি। হ্যাঁ, এই শব্দগুলো এগুলো পরে আস্তে আস্তে আপডেট করতে পারবেন, সমস্যা নেই। আপাতত এই দুইটা শিখেন। আপাতত এই দুইটা শিখেন রায়হান। আচ্ছা, মাইক্রোফোন মোটামুটি সবার বন্ধ আছে, আমি ভাবছি কারো চালু আছে কিনা। ঠিক আছে। তাহলে আমরা সেট বা সেট টুর বদলে কি দিব? এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো, এর যে কেউ একটা ব্যবহার করবো। ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে, তারপরে পার্সন টেন্স ওয়ার্ড পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা বাক্য সলভ করি। হি সেড হোয়াট এ নাইস ডে। দিনটা কি সুন্দর যাচ্ছে, মনে হচ্ছে যে একটু আনন্দের বিষয় আছে। তাইলে হি এক্সক্লেমড উইথ জয়, কি বসে গেল? সেড এক্সক্লেমড উইথ জয়, ইনভাইটেড কমা উঠে দ্যাট। আচ্ছা, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, করে ফেললাম পাস্ট ইনডেফিনিট টেন্সে। দেখেন, দ্যাট ওয়াজ এ ভেরি নাইস ডে। আচ্ছা, এখন ভেরি এই শব্দটা কোত্থেকে আসছে? কোথাও যদি হোয়াট অথবা হাউ, হাউ এই শব্দগুলো থাকে, এর বদলে সো অথবা ভেরি বাক্যে ব্যবহার করবেন। ঠিক আছে, সো অথবা ভেরি, সো নাইসও দিতে পারতাম। আর আমরা এখানে ওয়াজ না দিলেও হইতো। দেখেন, হি এক্সক্লেম উইথ জয় দ্যাট এ ভেরি নাইস ডে, এইটুকু দিলেও হয়ে যেত। বুঝতে পেরেছেন? সো কোনো বাক্যে যদি এরকম এক্সক্লেমেটরি ইয়েতে সেন্টেন্সে যদি এরকম ওয়ার্ড বা হাউ থাকে, তখন আমরা তার বদলে সো বা ভেরি বসাবো। আমরা খেয়াল করে দেখেন, এখানে সো বসাইলেও হয়। এক্সক্লেম উইথ জয় দ্যাট এ সো নাইস ডে। আবার এখানে আমরা ইটও বসাইতে পারি, অনেকভাবে করা যায়। সো আস্তে আস্তে আমরা এগুলো আরো ভালোভাবে শিখবো, সমস্যা নেই। মোটামুটি আমাদের অলমোস্ট শেষ। এবার খেয়াল করে দেখেন, কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে। এখন রিতার একটা প্রশ্ন ছিল গতকালকে, এক্সক্লেমড, শুধু এই শব্দটা দেওয়া কেন? আচ্ছা, এক্সক্লেমড অর্থ কি? এটা কি জানা আছে সবার? শুধু এক্সক্লেমড? স্যার এটার অর্থ কি? এটা মূলত হলো চিৎকার করে বলা, বা মানে বিষয়টা হচ্ছে এক্সক্লেমড মানেই তো হয় চুপচাপ হয়ে যাওয়া, চিৎকার করা, বলা, অনুভূতিটাকে তীব্রভাবে প্রকাশ করা। এখন এক্সক্লেম উইথ জয়, তার মানে অনুভূতিটাকে আনন্দের সাথে তীব্রভাবে প্রকাশ করছে। আবার এক্সক্লেম উইথ সরো, খুব দুঃখের সাথে, মানে তীব্র দুঃখ প্রকাশ করছে। তার মানে এখানে দেখেন, হাউ ক্লিয়ার আই অ্যাম, হাউ ক্লেভার আই অ্যাম। এক্সক্লেম তীব্র প্রকাশ করছে, তীব্রভাবে প্রকাশ করছে সে কি, আমি কি চালাক, দেখেছো? বুঝতে পেরেছেন? আবার আমরা এখানে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, ওয়ান্ডার বা সারপ্রাইজড, যে খুব অবাক হয়ে গেছে, ওয়ান্ডার এত বেশি আনন্দিত হয়ে গেছে। হ্যাঁ, দেখেন যে সে খুব ভালো করছে, এইভাবে প্রকাশ করছে। সেইগুলো আমরা ধাপে ধাপে আরও দেখা গেছে দুই একটা আছে, এগুলো করতে করতে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে খুব টেনশন করার কিছু নেই।
দুই তিনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা আমি এখানে কোনটা ব্যবহার করব, দেখি আমার কাছে কোনটা হলে ভালো লাগে বেশি। হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে স্বাধীনতা দিচ্ছি, আপনি চিন্তা করে আপনার মতো করে ব্যবহার করেন। হ্যাঁ, আচ্ছা, এই সলভগুলো আপনারা বাসায় করবেন। আপনি আপনার মতো করে আপনার ব্যাখ্যা আপনার মতো করে চিন্তা করে করেন, তারপরে আমাকে দেখান যে এটা কি আমার হয়েছে কিনা। তখন আমি আবার বলে দিব যে হ্যাঁ হয়েছে, বা এটাতে এখানে এটা ব্যবহার করলে ভালো হবে। ওই যে আমাদের একটা কথা ছিল না যে আমরা উত্তম ব্যবহার করব, সেটা আর কি, যে এর ক্ষেত্রে আমরা উত্তম ব্যবহার করব আর কি। আচ্ছা, মোটামুটি এক্সক্লেমেটরি সেন্টেন্স পর্যন্ত সবার হয়েছে না মোটামুটি? জি স্যার। আচ্ছা, এবার আমরা পরে কি আছে দেখি তো। আচ্ছা, পরে আছে প্যাসেজ নারেশন, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। হ্যাঁ, প্যাসেজ নারেশনে এই কয়েকটা একটু চেঞ্জ আছে, মানে করতে গিয়ে আমাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ, বাকি সব হয়েছে আমরা যে নিয়মে করছি সেই নিয়মেই হবে। তারপরে হলো আপনাদের উদ্দেশ্যে কিছু ইম্পর্টেন্ট কথা। ন্যারেশন ভালোভাবে আয়ত্ত করতে হলে নিয়মগুলো মুখস্থ নয়, বুঝে বুঝে অনুশীলন করা জরুরি। তাই না? দেখেন তো, যেভাবে শিখাইছি সেভাবে বুঝে বুঝে অনুশীলন করলে কি হয়ে যায় না? তারপরে কি, নিয়ম মেনে চললে যে কোনো সেন্টেন্সকে সহজভাবে সমাধান করা যায় না? তাহলে এটাকে বাকি সবগুলো সলভ করতে হবে ভালো করে। হ্যাঁ, তাহলে প্যাসেজ নারেশনে আমরা কালকে থেকে যাব। তো তার আগে হলো আজকে আপনারা এই সবগুলো সলভ করবেন, পাশাপাশি এরকম একটা বক্স করবেন, যেটা একটু আগে দেখাইছিলাম। এটা দিবেন সেন্টেন্সের নাম। হুম, তারপর এটা দিবেন সেইড অথবা সেইড টু। ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু সেইড অথবা সেইড টু থাকে, তো তো এই দুইটাই দিবেন, সেইড অথবা সেইড টু। হ্যাঁ, ইনভার্টেড কমা উঠে কি বসবে সবার ক্ষেত্রে। শুধু ইম্পারেটিভের জন্য আলাদা একটা পার্ট করবেন, মানে ইম্পারেটিভ একটু দুষ্ট, একে 3 ভাগে ভাগ করছি, আর বাকি সবার জন্য একটা করলেন। ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন কি বলছি? তাহলে আপনার মনে থাকবে, আর এটা মুখস্থ করার কিছু থাকবে না। এরপরে হলো ওয়ার্ড চেঞ্জের লিস্টটা দেখবেন একটু। ওয়ার্ড চেঞ্জ এই লিস্টটা দেখবেন।